সক্রেটিস এক্সিকিউটেড, গ্যালিলিও ইমপ্রিজন্ড, নিকোলা টেসলা মারা গেলেন চরম দারিদ্র আর একাকিত্বে। অ্যালান টুরিং যে রাষ্ট্রকে তিনি নিশ্চিত ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন, সেই রাষ্ট্রই তাকে ধ্বংস করে দিয়েছিল। 4 জন মানুষ, 4টি আলাদা শতাব্দী, 4টি সম্পূর্ণ ভিন্ন দেশ, কিন্তু পরিণতি একটাই। আপনি হয়তো ভাবছেন তারা সবাই জিনিয়াস ছিলেন, তার সমাজ তাদের প্রতি ঈর্ষান্বিত ছিল, কিন্তু না। ইতিহাস ঘাটলে এমন অনেক জিনিয়াস পাওয়া যাবে যারা জীবিত অবস্থাতেই সেলিব্রেটেড হয়েছেন, বিপুল ধন সম্পদের অধিকারী হয়েছেন। তাহলে এই 4 জনের গল্পটা আসলে কোথায় আলাদা? পার্থক্য ছিল একটাই, এরা এমন কিছু দেখেছিলেন যা তাদের সমসাময়িক মানুষ দেখার জন্য প্রস্তুত ছিল না। তারা এমন এক সত্য উচ্চারণ করেছিলেন যা শুনলে আর নিজের কমফোর্ট জোনে শান্তিতে থাকা যায় না। আর সমাজ প্রতিটা শতাব্দীতে ঠিক একই রকম রেসপন্ড করেছে। প্রথমে উপহাস করেছে, তারপর আক্রমণ, আর সবশেষে ধ্বংস। এটা কোনো কোইন্সিডেন্স নয়, এটা মানুষের গভীরে লুকিয়ে থাকা একটা আদিম মনস্তাত্ত্বিক প্যাটার্ন। সবচেয়ে ভয়ের বিষয়টা হলো এই প্যাটার্নটা শুধু ইতিহাসের পাতায় আটকে নেই, এটা এই মুহূর্তেও চলছে। আপনার অফিসে, আপনার ক্লাসরুমে, আপনার সোশ্যাল মিডিয়ার কমেন্ট সেকশনে, হয়তোবা আপনার নিজের জীবনে। আজকের ভিডিওতে আমরা সেই অদৃশ্য প্যাটার্নটা ভাঙবো, বোঝার চেষ্টা করব কেন সমাজ গভীর চিন্তাশীল মানুষদের সহ্য করতে পারে না। এই সাইকোলজিটা বোঝার পর আপনি আর রিজেকশন বা একাকিত্বকে আগের চোখে দেখবেন না। 1800 শতকের খ্যাপাটে জার্মান দার্শনিক আর্থার শোপেনহাওয়ার, যাকে মানুষ মূলত তার পেসিমিজম বা নেতিবাচক দৃষ্টিভঙ্গির জন্যই চেনে, তিনি তার জীবন দিয়ে একটা সত্য উপলব্ধি করে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, এ ম্যান ক্যান বি হিমসেলফ অনলি সো লং অ্যাজ হি ইজ অ্যালোন। কিন্তু কেন? মানুষের ভিড়ে গেলেই কেন একজন গভীর চিন্তাশীল মানুষ হাঁপিয়ে ওঠে? শোপেনহাওয়ার বলেছিলেন, কারণ একজন ইন্টেলিজেন্ট মানুষ হচ্ছে একটা পরিষ্কার স্বচ্ছ আয়নার মতো। যখন কেউ সত্যি কোনো গভীর আইডিয়া নিয়ে কথা বলেন, তখন তিনি শুধু তার আইডিয়াটা শেয়ার করেন না, তিনি অবচেতনভাবেই আশেপাশের মানুষের সীমাবদ্ধতা তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়, তাদের মনের ভেতরের না বলা অজ্ঞতা বা অন্ধবিশ্বাসকে স্পষ্ট করে তোলে। আর মানুষ সবকিছু ক্ষমা করতে পারলেও সেই আয়নাকে কখনোই ক্ষমা করতে পারে না, যে আয়না তাদের এমন কিছু দেখায় যা দেখার জন্য তারা মোটেই প্রস্তুত নয়। এখানে একটা খুবই ইন্টারেস্টিং সাইকোলজি কাজ করে। ধরুন আপনি শারীরিকভাবে শক্তিশালী কাউকে দেখলেন, আপনি হয়তো তার প্রশংসা করবেন। আপনি অনেক ধনী কাউকে দেখলেন, আপনি হয়তো তাকে ঈর্ষা করবেন, কিন্তু নিজের অস্তিত্ব নিয়ে কোনো হুমকি অনুভব করবেন না। কিন্তু যে মানুষটা আপনার চেয়ে স্পষ্টভাবে দেখতে পায়, জীবজগৎকে গভীরভাবে উপলব্ধি করতে পারে, সে আপনাকে একটা তীব্র মানসিক অস্বস্তি দেয়। কারণ আমাদের বুদ্ধি আমাদের আইডেন্টিটির সাথে জড়িয়ে থাকে। আমরা আমাদের চিন্তাধারা দিয়ে নিজেদের ডিফাইন করি। কেউ যখন আমার থেকে গভীরভাবে বা প্রখরভাবে চিন্তা করতে পারে, তখন অবচেতনভাবেই আমার মনে হয় সে বুঝে আমার অস্তিত্বকেই প্রশ্ন করছে। এই ফিলিংসটাকে সাইকোলজিস্টরা বলেন দ্য মিরর ইফেক্ট। আর এই মিরর ইফেক্টটাই হলো বুদ্ধিমান মানুষদের সবচেয়ে বড় এবং অদৃশ্য শত্রু। নিউরোসায়েন্সের বেশ কিছু গবেষণায় একটা মজার বিষয় উঠে এসেছে। যখন কোনো ব্যক্তি এমন কারো মুখোমুখি হন যে স্পষ্টভাবে তার চেয়ে বুদ্ধিমান বা যৌক্তিক, তখন তার মস্তিষ্কের অ্যামিগডালা অ্যাক্টিভেট হয়ে যায়। আমাদের মস্তিষ্কের এই অংশটির একমাত্র কাজ হচ্ছে থ্রেট শনাক্ত করা। সহজ ভাষায় বললে, আমরা যেমন কোনো বন্য হিংস্র প্রাণী দেখলে আত্মরক্ষায় সতর্ক হয়ে যায়, একজন উচ্চ বুদ্ধিমান বা গভীর চিন্তাশীল মানুষ দেখলেও আমাদের মস্তিষ্ক ঠিক একই রকম সংকেত দেয়। এটা কেউ ইচ্ছে করে না, এটা আমাদের হাজার বছরের বায়োলজিক্যাল ওয়্যারিং। কিন্তু আমাদের মস্তিষ্ক এইভাবে তৈরি কেন? কারণ মানবজাতি হাজার বছর ধরে দলবদ্ধ হয়ে বা ট্রাইবাল সমাজে বাস করে এসেছে। দলের অংশ হওয়া মানেই ছিল বেঁচে থাকার নিশ্চিত গ্যারান্টি, আর দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া মানেই ছিল মৃত্যু। এখন একজন চিন্তাশীল মানুষ কি করে? সে এই দলের এই চিরচেনা হারমোনিকে নষ্ট করে দেয়। সে প্রশ্ন করে, সে গোষ্ঠীর অন্ধবিশ্বাসগুলোকে চ্যালেঞ্জ করে। তখন পুরো দলের মস্তিষ্ক এটাকে ইন্টারপ্রিট করে, এই মানুষটা বিপজ্জনক, এ আমাদের একতা নষ্ট করছে। আর তখনই গোষ্ঠীর আদিম সার্ভাইভাল প্রোগ্রামিং সক্রিয় হয়ে ওঠে, নিউট্রালাইজ দ্য থ্রেট। এখানে কোনো ব্যক্তিগত শত্রুতা হয়তো থাকে না, কিন্তু ফলাফল সেই একই দাঁড়ায়।
সেই ইন্টেলিজেন্ট মানুষটাকে ধীরে ধীরে সমাজ থেকে বর্জন করা হয়। মনোবিজ্ঞানের ভাষায় অনেক সময় এই ধরনের ঘটনাকে বলা হয় দ্য টাইরানি অব দ্য কালেকটিভ। কার্ল ইয়ং তার লেখায় সামষ্টিক এই অন্ধত্বের কথা বারবার উল্লেখ করেছেন। সমাজের একটা আনস্পোকেন ডিমান্ড হলো সবাইকে একই রকম ভাবতে হবে, আর যে এই সাজ ভেঙে বের হতে চায় সমাজ তাকে সামাজিকভাবে নির্বাসনে পাঠায়। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখতে পাবো এই বর্জন আসলে কোনো ভুল ধারণার জন্য হয়নি, বরং হয়েছে সত্য বলার অপরাধে। সক্রেটিস অ্যাথেন্সের সবচেয়ে শার্প মাইন্ড ছিলেন। তিনি শিখিয়েছিলেন প্রশ্ন করতে, নিজের বিলিফকে এক্সামিন করতে। বদলে অ্যাথেন্স তাকে দিয়েছিল পয়জন, বিষ। আর অপরাধ ছিল মানুষের আরামদায়ক অজ্ঞতা থেকে বের করে আনার চেষ্টা করা। গ্যালিলিও ম্যাথমেটিক্যালি প্রমাণ করে দেখিয়েছিলেন পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরে। এটা কোনো মতবাদ ছিল না, এটা ছিল অকাট্য সত্য। কিন্তু এরপরও সমাজ তাকে জোর করে তার আবিষ্কারকে অস্বীকার করালো এবং বাকি জীবন গৃহবন্দী করে রাখলো। আর ক্রাইম একটা স্বস্তিদায়ক রিলিজিয়াস ইলুশনকে ভেঙে দেয়া। নিকোলা টেসলা, যিনি এমন একটা ফিউচার দেখিয়েছিলেন যা তার সমসাময়িক মানুষ কল্পনাই করতে পারেনি, ফ্রি এনার্জি। অ্যালান টিউরিং, যিনি মডার্ন কম্পিউটিং এর ফাউন্ডেশন তৈরি করেছিলেন, যার বিনিময়ে সমাজ তাকে দিয়েছিল কেমিক্যাল ক্যাস্ট্রেশন এবং যার পরিণতিতে তাকে বেছে নিতে হয়েছিল সুইসাইড। এই প্রতিটা গল্পে একটা নির্মম সাইকোলজিক্যাল ফ্যাক্টর কাজ করে, দ্য ব্যাকফায়ার ইফেক্ট। যখন কোনো মানুষের দীর্ঘদিনের লালিত বিশ্বাসের বিরুদ্ধে কোনো অকাট্য সত্য বা লজিক এনে দাঁড় করানো হয়, তখন সে কিন্তু ওপেন মাইন্ডেড হয় না, বরং উল্টো হিংস্র হয়ে ওঠে এবং নিজের ভুল বিশ্বাসটাকেই আরো শক্ত করে জড়িয়ে ধরে। শোপেনহাওয়ার বলেছিলেন যে কোনো সত্যকে 3টি স্টেজ পার হতে হয়। প্রথমে তাকে নিয়ে উপহাস করা হয়, তারপর আক্রমণ করা হয় এবং সবশেষে স্বতঃসিদ্ধভাবে মেনে নেওয়া হয়। দুর্ভাগ্যবশত বেশিরভাগ সমাজ দ্বিতীয় পর্যায়ে তীব্র আক্রমণের স্তরেই আটকে থাকে, কারণ সত্যকে গ্রহণ করা চেয়ে সত্যের বাহককে ধ্বংস করে দেওয়া অনেক সহজ। আমরা ভাবতে পারি এগুলো তো প্রাচীন যুগের বা মধ্যযুগের ইতিহাস, এগুলো কি আর এখন হয়? হয়, শুধু আক্রমণের ফর্মটা বদলে গেছে। কর্পোরেট অফিসে যে এমপ্লয়িটা গলতগুলো ধরিয়ে দেয় তাকে বলা হয় নোটিটিং প্লেয়ার। যে ছাত্রটি ক্লাসে টপিকের বাইরে গিয়ে কোনো গভীর প্রশ্ন করে তাকে বলা হয় উচ্ছন্নে গেছে। সোশ্যাল মিডিয়ায় যে মানুষটা সস্তা আবেগে না ভেসে কোনো সত্য জটিল ও নিরপেক্ষভাবে বিশ্লেষণ করে, অ্যালগরিদম তাকে কবর দিয়ে দেয়। কারণ আধুনিক প্রযুক্তির এই যুগে অ্যালগরিদম কেবল সিম্পল ইমোশনাল শকিং কন্টেন্ট প্রমোট করে। 2018 সালে MIT এর এক বিখ্যাত গবেষণায় দেখা গেছে ইন্টারনেটে সত্যের চেয়ে মিথ্যা 6 গুণ বেশি গতিতে ছড়িয়ে পড়ে। বিখ্যাত নোবেলজয়ী সাইকোলজিস্ট ড্যানিয়েল কাহনেম্যানের একটা কনসেপ্ট আছে, কগনিটিভ ইজ। মানুষের মস্তিষ্ক সবসময় সহজ এবং চেনা তথ্য পছন্দ করে, কারণ তা প্রসেস করতে সহজ। কিন্তু গভীর চিন্তাধারা কখনো সিম্পল হয় না, তা মানুষকে ভাবতে বাধ্য করে, আর মানুষ ভাবতে গেলেই অস্বস্তি বোধ করে। এতক্ষণ তো আমরা সমাজ আর মানুষের আচরণ দেখলাম, এবার একটু সেই গভীর চিন্তাশীল মানুষটার ভেতরে দেখার চেষ্টা করি। তিনি প্রতিদিন নিজের ভেতরে কি অনুভব করেন। তাকে প্রতিনিয়ত তার চিন্তা ট্রান্সলেট করতে হয়। তার মাথায় হয়তো কোনো মাল্টিডিমেনশনাল চিন্তা চলছে, কিন্তু কথা বলার সময় তাকে সেটাকে কম্প্রেস করতে হয়, ফ্ল্যাটেন করতে হয়, শুধু এই কারণে যাতে সামনের মানুষটা রিলেট করতে পারে। এই ক্রমাগত নিজেকে ছোট করার প্রক্রিয়াটা ভীষণ এক্সস্টিং। কার্ল ইয়ং বলেছিলেন, একাকিত্ব চারপাশে মানুষ না থাকার কারণে আসে না, একাকিত্ব আসে নিজের কাছে যা গুরুত্বপূর্ণ তা অন্য কাউকে না বোঝাতে পারার অক্ষমতা থেকে। এটাই হলো সেই নিরেট একাকিত্ব যেটা হাজার মানুষের ভিড়েও একজনকে কুরে কুরে খায়। শোপেনহাওয়ার লিখেছিলেন, হাইলি ইন্টেলিজেন্ট মানুষ প্রায় দেখতে পায় যে ফিউচারে কি হতে চলেছে, কিন্তু সমস্যা হলো তিনি একাই দেখছেন, বাকি সবাই অবলিভিয়াস। তিনি বারবার সতর্ক করেন, কেউ শোনে না। একসময় পরিস্থিতি সেভাবেই খারাপ হয় যেভাবে তিনি বলেছিলেন, কিন্তু তখন কেউ তাকে ক্রেডিট দেয় না, কারণ ততদিনে জিনিসটা অবভিয়াস হয়ে যায়, আর অবভিয়াস জিনিসের জন্য কাউকে ক্রেডিট দিতে হয় না। এই অদ্ভুত মানসিক যন্ত্রণাটাকে আমরা বলতে পারি দ্য বার্ডেন অফ প্রিম্যাচুর রিকগনিশন।
সত্যটা আপনি সবার আগে দেখেছেন ঠিকই, কিন্তু তার পুরো দামটা আপনাকে একাই চুকাতে হয়। তাহলে উপায় কি? এই আদিম সামাজিক চক্রের সামনে দাঁড়িয়ে একজন গভীর চিন্তাশীল মানুষ কিভাবে সার্ভাইভ করে? ইতিহাস আমাদের 3টি পথ দেখায়। একাকিত্বকে ভয় না পেয়ে নিজের শক্তি বানানো। সমাজ একাকিত্বকে দুর্বলতা ভাবে, কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ আইডিয়াগুলো একাকিত্বেই জন্ম নিয়েছে। নিউটন যখন প্লেগের মহামারীতে সম্পূর্ণ আইসোলেটেড ছিলেন, তখন তিনি গ্র্যাভিটির থিওরি আবিষ্কার করেছিলেন। ডারউইন বছরের পর বছর একা কাজ করে গেছেন। এমিলি ডিকিনসন নিজের বেডরুমে বসে 1800 কবিতা লিখেছিলেন। সবার কাছে নিজেকে প্রমাণ করার চেষ্টা বন্ধ করা। শোপেনহাওয়ারের একটা বিখ্যাত উক্তি আছে, ট্যালেন্ট হিটস এ টার্গেট দ্যাট নো ওয়ান এলস ক্যান হিট, বাট জিনিয়াস হিটস এ টার্গেট দ্যাট নো ওয়ান এলস ক্যান সি। আপনি যা দেখছেন তা সবাই দেখবে না, এটা আপনার ব্যর্থতা না, এটা আপনার নেচার। বর্জনকে সবসময় ব্যর্থতা হিসেবে দেখবেন না। ইতিহাস সাক্ষী, প্রতিটা রেভলিউশনারি আইডিয়া প্রথমে রিজেক্টেড হয়েছে। জুংয়ের একটা অসাধারণ কথা দিয়ে এই অংশটা শেষ করছি, দ্য প্রিভিলেজ অফ এ লাইফ টাইম টু বিকাম হু ইউ ট্রুলি আর। কিন্তু সেই পথটা সহজ নয়। প্রিসক্রিপ্টের বাইরে চলে যাওয়া মানুষকে সমাজ সহজে ক্ষমা করে না। তাহলে শেষ উপলব্ধি কি? বুদ্ধিমান হওয়া কি আসলেই কোনো কার্স? হয়তো হ্যাঁ, কারণ এই গভীরতা আপনাকে এমন একটা একাকিত্ব দেয় যা হাজার মানুষের ভিড়েও দূর হয় না। এটা আপনাকে সমাজের সস্তা স্ক্রিপ্ট থেকে বের করে আনে, কিন্তু তার বদলে দেয় আপনাকে প্রতিনিয়ত ছোট করার একটা ক্লান্তিকর যন্ত্রণা। আসলে আপনারা যারা এই গভীরতা ধারণ করেন, আপনার একটা পরিষ্কার আয়নার মতো, আর সমাজ সে আয়নাকে ভেঙে ফেলতে চায়, কারণ আয়নায় নিজের কুৎসিত চেহারাটা দেখার মতো সাহস সমাজের নেই। কিন্তু আয়না ভাঙলে কি সত্য মুছে যায়? যায় না তো। সত্য শুধু অপেক্ষা করে, যেমন সক্রেটিস করেছিলেন, যেমন গ্যালিলিও করেছিলেন। আপনি যদি কখনো এরকম অনুভব করে থাকেন যে আপনাকে বুঝতে পারছে না, তাহলে আজ জেনে রাখুন, আপনার মধ্যে কোনো ত্রুটি নেই। ইউ আর নট ব্রোকেন। শুধু রাইট অডিয়েন্স খুঁজে বের করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, তাহলে আপনার চিন্তাটাও কমেন্টে শেয়ার করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন, কারণ এখানে শুধু এন্টারটেইন হবে না, এখানে সেগুলোই শুনবেন যেগুলো শোনার দরকার ছিল।